মানে হাসপাতাল থেকে বলে দিয়েছে একে অপারেশন না করলে কিছুতেই বাঁচবে না। ক্যান্সার রোগাগ্রস্ত মানুষ যারা হাসপাতাল থেকে ফেরত দিয়েছে আর 7 দিন বাঁচবে, এমন মানুষকেও উনি সুস্থ করে দিয়েছেন। নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আবারও চলে আসলাম লোকচক্ষুর আড়ালে থাকা অজানা এক আশ্রমের ভিডিও নিয়ে। এই আশ্রমে নিজের গর্ভধারিণী মাকে সরস্বতী রূপে পুজো করা হয়। গ্রাম্য সবুজে সবুজে ঘেরা শান্ত নিরিবিলি এক আধ্যাত্মিক পরিবেশে এই আশ্রম। কোথায় এই আশ্রম? আপনারা এসে কিভাবে পৌঁছবেন এই আশ্রমে? এই আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? এখানে প্রসাদের কি ব্যবস্থা আছে, থাকার কি ব্যবস্থা আছে, এই সকল কিছু তথ্য রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি চাকদহ স্টেশনে। শিয়ালদহ থেকে রানাঘাটগামী যে কোনো লোকাল ট্রেন ধরেই আপনারা খুব সহজেই পৌঁছে যাবেন এই চাকদহ স্টেশনে। শিয়ালদহের দিক থেকে এসে আমি নেমেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুটওভার ব্রিজ দিয়ে আমি চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে বাঁদিকে 1 মিনিট মতন গেলেই চাকদহ বাস স্ট্যান্ড। চাকদহ বাস স্ট্যান্ড থেকে যে বাসগুলো বনগাঁ যাচ্ছে সেই বাসে আমি এখন উঠে পড়ব। এইখান থেকে বনগাঁয় যাবার বাসগুলোর নম্বর হচ্ছে 20 নম্বর, 28 নম্বর, 32 নম্বর। আপনাদের উঠতে হবে 20 নম্বর বাসে, যেই বাসগুলো চাকদহ বিষ্ণুপুর হয়ে যায়। চাকদহ বাস স্ট্যান্ড থেকে বনগাঁগামী 20 নম্বর বাসে উঠে আপনাদের নামতে হবে নেউলিয়া বাঁশতলা। সময় লাগবে 20 মিনিট, ভাড়া জনপ্রতি 15 টাকা করে। নেমে পড়েছি বাস থেকে এই জায়গাটার নাম হচ্ছে নেউলিয়া বাঁশতলা। এইখানে নেমে দেখুন এই যে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে পাশেই রয়েছে নেউলিয়া প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে এই যে রাস্তা, এই রাস্তা ধরে সোজা 2 মিনিট মতন হাঁটলেই আজকের গন্তব্যস্থল। এখান থেকে যেতে দেখুন এই একটা মন্দির দেখতে পাবেন, এই মন্দিরের পাশ দিয়ে এই রাস্তা চলে যাচ্ছে। এখান থেকে আর 2-1 পা এগোলেই শ্রী শ্রী শান্তি হরি মিলন মন্দির। চলে এসেছি আশ্রমের একদম সামনে। এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার। সামনেই দেখুন রয়েছে একটা সুন্দর তোরণ, আর ওপরে লেখা রয়েছে শ্রী শ্রী শান্তি হরি মিলন মন্দির। প্রতিষ্ঠাতা শ্রী সরোজ কুমার বিশ্বাস, গদাই গোসাই। তো চলুন এবারে আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক। আশ্রমের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সামনেই বিশাল বড় আশ্রম প্রাঙ্গণ, আর চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে। বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, বিভিন্ন ফুলের গাছ, বিভিন্ন রকমের পাতাবাহারের গাছ, প্রচুর গাছের কালেকশন আছে কিন্তু এই আশ্রমে। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে ডান দিকেই হচ্ছে আশ্রমের মূল মন্দির। এই হচ্ছে আশ্রমের মূল মন্দির, তবে আমরা আশ্রমের মূল মন্দিরে পরে যাব। আগে চলুন আমরা সম্পূর্ণ আশ্রমের চারিদিকটা ঘুরে দেখে নিই। এই দিকটা হচ্ছে আশ্রমের মূল মন্দির, মন্দিরের গর্ভগৃহ। এই দিকটায় রয়েছে আশ্রমের ভক্ত নিবাস, সেবায়তদের থাকার জায়গা, রন্ধনশালা আর বিভিন্ন রকমের গাছপালা। সামনেই দেখুন একটা বেল গাছ রয়েছে, বেশ বড় গাছটা। আর এই বেল গাছের মধ্যেই লাগানো হয়েছে এই অর্কিড ফুলের গাছ। এই যে দেখুন, এই অর্কিড ফুলের নাম কিন্তু আমি অনেক শুনেছি, তবে আগে কখনো দেখিনি। এই আশ্রমে এসে এই প্রথম দেখলাম এই অর্কিড ফুল। ফুলগুলোর কালারগুলো কি সুন্দর দেখুন, হালকা গোলাপি কালার। আর এই গাছটা দেখুন বেল গাছের মধ্যেই লাগানো হয়েছে, কি অপূর্ব লাগছে দেখতে।
এই যে বিল্ডিংটা দেখছেন সাদা রঙের, এই বিল্ডিংটা হচ্ছে এই আশ্রমের যারা সেবায়েত রয়েছেন ওনাদের বাসভবন। এইখানে দেখুন একটা আম গাছ রয়েছে, আর এই আম গাছের গায়ে বেয়ে উঠেছে এই একটা গাছ। এটা কি গাছ বলুন তো? এটা কিন্তু একটা মশলার গাছ। কি মশলা বলুন তো? এই যে দেখুন সেই ফলগুলোও কিন্তু এখানে হয়েছে। এটা হচ্ছে গোলমরিচের গাছ। এই যে দেখছেন ছোট্ট ছোট্ট দানাগুলো, এগুলো হচ্ছে গোলমরিচ। এগুলো এখন কাঁচা রয়েছে, এগুলো পাকলে শুকানোর পর কালো হয়ে যায়। আর এই গাছের পাতাগুলো দেখতে অনেকটা তেজপাতার মতন, একটু চওড়া। এই হচ্ছে আশ্রমের রন্ধনশালা। আশ্রমে নিত্যদিনকার যে ভোগ প্রস্তুত হয় সেই ভোগ এখানেই প্রস্তুত করা হয়। আর এদিকটা হচ্ছে আশ্রমের ভক্ত নিবাস। প্রথমে এটা ছিল না, এটা নতুন করে বর্তমানে তৈরি হয়েছে। তবে এই ভক্ত নিবাসের এখনও অনেক কাজ কিন্তু বাকি রয়েছে, দেখতেই পাচ্ছেন এখনও প্লাস্টার করা বাকি, রং করা বাকি। তবে এখন বর্তমানে কিন্তু এখানে যে রুমগুলো তৈরি করা হয়েছে সেই রুমগুলোতে ভক্তরা এসে থাকতে পারেন। আর এখানে থাকার জায়গা কিন্তু মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা। একটা রুমের ভেতর আপনাদের দেখাই, দেখুন এইটা হচ্ছে পুরুষদের থাকার জায়গা। এই রুমগুলোতে পুরুষদের থাকতে দেওয়া হয়। রুমের ভেতরগুলো দেখুন আপাতত এরকম রয়েছে, তবে বর্তমানে এখানে ভক্তদের থাকতে দেওয়া হয়। আর এই দিকটায় দেখুন এখানে হচ্ছে শৌচালয়। ভক্তনিবাস থেকে বাইরে বেরিয়ে আসলাম, আর এই দিকে দেখুন এই যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু ভক্তনিবাস। এইখানেও কিন্তু ভক্তদের থাকতে দেওয়া হয়। আর এই যে একটা দেখুন এখানে একটা টিনের চালা দেয়া একটা ঘর রয়েছে। কোনো অনুষ্ঠানের সময় এটা টি স্টল হিসাবে ব্যবহার করা হয়। আর এই দিকটায় দেখুন বিশাল বড় রন্ধনশালা। কোনো অনুষ্ঠানের সময় কিন্তু এইখানেই রান্না করা হয়। এই জায়গাটা দেখুন বিশাল বড়, আর এখানে প্রচুর কাঠ রাখা রয়েছে। এখানে কিন্তু কোনো অনুষ্ঠানের সময় মাটির উনুনে কাঠের জালেই রান্না করা হয়। আর এখানে দেখুন বিশাল বড় একটা চৌবাচ্চার মতন রয়েছে, এইখানে খিচুড়ি রাখা হয়। এই যে দেখুন এদিকটায় বড় বড় সব মাটির উনুন করা রয়েছে। এই মাটির উনুনগুলোতেই কাঠের জালে রান্না করা হয়। অনেকগুলো দেখুন লাইন দিয়ে রয়েছে। আর এই যে সামনের জায়গাটা, এইখানে ভক্তদেরকে বসিয়ে প্রসাদ বিতরণ করা হয়। আর এই দিকটা দেখুন জলের ব্যবস্থা রয়েছে, এখানে হাত মুখ ধোয়ার জন্য কল করা রয়েছে। আর এই দিকে হচ্ছে বিশেষ একটা জায়গা, যেটা হচ্ছে কামনা সাগর। এটা হচ্ছে আশ্রমের পেছন দিকটায়। আর এদিকে দেখুন বিশাল বাগান, প্রচুর গাছ রয়েছে। এই হচ্ছে কামনা সাগর। এই কামনা সাগরের জলে মনস্কামনা জানিয়ে স্নান করলে বা এই কামনা সাগরের জল মাথায় ছিটালে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়, এমনটাই বিশ্বাস ভক্তদের। আর এই কামনা সাগরে দেখুন স্নান করার জন্য সুন্দর বাঁধানো ঘাট রয়েছে। আর এই জল কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই কামনা সাগরের চারিদিক দিয়ে রয়েছে প্রচুর গাছপালা। এই কামনা সাগরের পাশেই দেখুন এখানে সরকার থেকে শৌচালয় তৈরি করে দেওয়া হয়েছে। এই আশ্রমে যখন কোনো অনুষ্ঠান থাকে তখন এই শৌচালয়গুলো ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আমরা আশ্রমের চারিদিকটা তো ঘুরে দেখে নিলাম। এইবারে চলুন আশ্রমের মূল মন্দিরে প্রবেশ করা যাক। এই হচ্ছে আশ্রমের মূল মন্দির। আশ্রমের মূল মন্দিরের গর্ভগৃহের সামনেই রয়েছে এই বিশাল বড় নাট মন্দির। নাট মন্দিরের চারিদিকটা দেখুন খুবই খোলামেলা আর পরিষ্কার পরিচ্ছন্ন। চারিদিকে লোহার রেলিং দিয়ে ঘেরা রয়েছে। আর এই নাট মন্দিরের ভেতরে দেখুন বেঞ্চ পাতা রয়েছে ভক্তদের বসার জন্য। নাট মন্দিরের ওপরের দিকের দেওয়ালে দেখুন রয়েছে কিছু চিত্র। এই চিত্রের মাধ্যমে হরিচাঁদ ঠাকুরের কিছু লীলা ফুটিয়ে তোলা হয়েছে।
এই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ। গর্ভগৃহের দরজার সামনে ওপরের দিকে লেখা রয়েছে মাতৃমন্দির। গর্ভগৃহে উঁচু শ্বেতপাথরের বেদির ওপরে হরিচাঁদ ঠাকুর ও শান্তিমাতার বিগ্রহ রয়েছে। হরিচাঁদ ঠাকুর ও শান্তিমাতার মাঝখানে রয়েছেন গুরুচাঁদ ঠাকুর। ওনাদের পেছনের দিককার দেয়ালে দেখুন সুন্দর একটা চিত্র করা রয়েছে। শান্তিমাতার বাঁদিকে দেখুন একটি বড় চিত্র রাখা রয়েছে। ইনি হচ্ছেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা গদাই গোসাই সরোজ কুমার বিশ্বাস। বন্ধুরা, আমরা এই আশ্রমে এসে এই আশ্রমেরই এক একনিষ্ঠ ভক্তকে পেয়ে গেছি। তো ওনার কাছ থেকে আমরা এই আশ্রম সম্বন্ধে কিছু কথা, কিছু তথ্য জেনে নেব। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম রঞ্জিত কুমার মণ্ডল। আচ্ছা, আমরা যে এই আশ্রমে এসেছি, এই আশ্রম এখানে কিভাবে গড়ে উঠলো সেটা যদি একটু বলেন। হ্যাঁ, এই আশ্রম গড়ে ওঠার পেছনে এক ইতিহাস আছে। আমার শ্রদ্ধেয় গুরুদেব সরোজ গোসাই, ওনার গুরুদেব শ্রদ্ধেয় নন্দ গোসাই, উনি বলেছিলেন এই যে মন্দির প্রতিষ্ঠা হলো, এখানে ওরাকান্দিতে যে যে ঘটনা ঘটে, যে যে কাজ হয়, সেই কাজ এখানেও হবে। আচ্ছা। এবং ওরাকান্দিতে যা যা ঠাকুরের সময় যে যে ঘটনাগুলো ঘটেছে, এখানেও সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। আচ্ছা। এখানে হাজার হাজার নরনারী ব্যথা বেদনা নানান রকম শোক ভোগ নিয়ে তারা এখানে আসে মুক্তির বিধান পেতে। আচ্ছা। এবং ঠাকুর উনি সকলের কথা ধৈর্য ধরে শোনেন এবং সকলের মুক্তির বিধান দেন। কত মানুষ, ক্যান্সার রোগাগ্রস্ত মানুষ যারা হাসপাতাল থেকে ফেরত দিয়েছে আর 7 দিন বাঁচবে, এমন মানুষকেও উনি সুস্থ করে দিয়েছেন। আচ্ছা। হাসপাতাল থেকে বলে দিয়েছে একে অপারেশন না করলে কিছুতেই বাঁচবে না। আচ্ছা। মানে একটা বাচ্চা ছেলে, তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। আচ্ছা। এবং ডাক্তার বলছে আপনারা ইমিডিয়েট অপারেশন করার ব্যবস্থা করুন। তা ওনাদের একটি মাত্র ছেলে, কিন্তু ওনারা চাইছে না যে অপারেশনের ঝুঁকি নেওয়ার জন্য। আচ্ছা। তাই ওনারা ঠাকুর বাড়ি এলেন এবং আমাদের গোসাইকে ধরলেন, আমাদের গুরুদেব সরোজ গোসাইকে ধরলেন। তখন বলছে তুমি কি আমাকে বিশ্বাস করো? ওরা বলছে করি। তাহলে যাও, যে যাবার সে চলে গেছে, গিয়ে দেখবে তোমার ভাইপো ওই বারান্দায় বাচ্চাদের সাথে খেলা করছে, উঠোন দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো রোগ নেই, সুস্থ হয়ে গেছে। তখন ওরা গিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেছে। আচ্ছা, এখনো রুগী দেখা হয় তো এখানে? এখনো সেটা কোন দিন? মাসের শেষ বুধবারে। প্রতি মাসের শেষ বুধবার? প্রতি মাসের শেষ বুধবারে এখানে রুগী দেখা হয় এবং শান্তি সভা হয়। আচ্ছা। এবং সকাল থেকে অগণিত রুগী আসে। আচ্ছা। এবং সারাদিন তারা আসে আর যায়। আচ্ছা। আর ওখানে প্রসাদের সমস্ত ব্যবস্থা আছে। তাদেরকে ডাল ভাত হোক, খিচুড়ি হোক, সমস্ত প্রসাদের ব্যবস্থা করা আচ্ছা। আছে। আচ্ছা, এখানে কি নিত্যদিন প্রসাদের ব্যবস্থা থাকে ভক্তদের জন্য? নিত্যদিনের সেই রকম ব্যবস্থা এখানে নেই, তবে প্রতি মাসের শেষ বুধবারে যে প্রচুর ভক্তরা আসে তাদের সেবার সমস্ত ব্যবস্থা আছে। আচ্ছা। এবং অনেক সময় দেখা যায় ওনার কিছু কিছু ভক্ত আসে, তাদের খাওয়া দাওয়া এখানেই হয়। আচ্ছা। রান্না বান্না সব এখানেই হয়। আচ্ছা, কোনো ভক্ত বা কোনো দর্শনার্থী যদি এখানে আসেন আশ্রম দেখতে, তাদের জন্য কি প্রসাদের ব্যবস্থা বা থাকার ব্যবস্থা থাকে? হ্যাঁ, সেটা বুধবারে আসলে, আচ্ছা, সেই লাস্ট শেষ বুধবার আসলে তাদের খাওয়া থাকা সব ব্যবস্থা আছে। এবং ওই পাশে যে বিল্ডিংটা হয়েছে দেখছেন, ওইটা আমাদের ভক্তদের থাকার জন্য করা হয়েছে। আচ্ছা। এখনো আন্ডার কনস্ট্রাকশন। আচ্ছা, নিত্যদিনের তাহলে প্রসাদের ব্যবস্থা থাকে না? না, নিত্যদিনে যেমন ভক্তদের প্রসাদ দেওয়া হয় সেরকম ব্যবস্থা এখন আমরা করে পারিনি, তবে আমাদের
উদ্দেশ্য আছে যে ভবিষ্যতে এরকম করব। আচ্ছা, এখানে যে প্রসাদ আর থাকার ব্যবস্থা আছে বা চিকিৎসা ব্যবস্থা, তার জন্য মূল্য লাগে তো? এইখানে কোনো পয়সা করি কিছুই লাগে আচ্ছা। না। উনি মানুষের মঙ্গলের জন্য এই কাজগুলো করেন। তবে ওরাকান্দি থেকে একটা নির্দিষ্ট করা আছে যে আগে পার্শ্বিকে পয়সা জরিমানা দিতে হতো। আচ্ছা। যেই আসুক পার্শ্বিকে জরিমানা দিয়ে তারপরে নালিশ দিলে উনি তার সমাধান দিতেন। আচ্ছা। তা এখন যেহেতু ওই 25 পয়সা চলে না, তাই এখন মোটামুটি 5 টাকা করেছে। আচ্ছা। এই 5 টাকা কিন্তু উনি কোনো কাজে লাগান না। আচ্ছা। এই সারা বছরে যে কয়েক হাজার টাকা হয়, প্রচুর টাকা হয়, সমস্ত টাকাগুলো ওরাকান্দিতে পাঠিয়ে দেওয়া। আচ্ছা, মানে 5 টাকা দিয়ে তারপরে যে চিকিৎসার জন্য যে রোগের জন্য আসে সেটা জানাতে হয়। হ্যাঁ। আর প্রসাদ আর থাকার ব্যবস্থা বিনামূল্যে? বিনামূল্যে, এবং সেটা বুধবার। আচ্ছা, শুধু এবং মাসের লাস্ট বুধবারে? প্রতি মাসের শেষ বুধবারে। আচ্ছা, আশ্রম কখন কখন খোলা থাকে? আশ্রম সকাল 6টা থেকে রাত্রি 9টা-10টা অবধি খোলা থাকে। আচ্ছা। এর মধ্যে যখন যেই আসুক অবারিত দ্বার, কারো কোনো বাধা নেই। আচ্ছা। আচ্ছা, এখানে কি কি উৎসব হয়? এইখানে ধরুন আমরা ঠাকুরের জন্মতিথি পালন করি। আচ্ছা। মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে মহাবারণের দিন এই জন্মতিথি পালন করা হয়। তারপরে সরস্বতী পূজার দিন আমাদের এক বিরল দৃষ্টান্ত। আচ্ছা। আমরা যার যার ছেলে মেয়েকে গোসাই তাদেরকে নিয়ে আসতে বলে, এবং মায়েরা সবাই লাইন দিয়ে বসে, এবং সামনে থালা প্রসাদ ফুল ফল সব দেওয়া হয়, এবং যে যার সন্তান তার মাকে সরস্বতী জ্ঞানে পূজা করে। মানে সন্তানরা নিজের গর্ভধারিণী মাকেই পুজো করেন? পূজা করে, এবং উনি এই পুরো ব্যবস্থাটা উনি পরিচালনা করেন। উনি যা যা বলেন যে মাই আমাদের দেবী, মাই আমাদের সরস্বতী। কারণ আমরা যখন পড়াশোনা করি তখন কে আমাদের পাশে থাকে? মাই থাকে। যখন আমার পিপাসা পায় তিনি আমাকে জল দেন, খাবার দেন, বাতাস দেন, পড়াশোনা প্রতি আমার দৃষ্টি রাখেন। তাহলে এই তো মানুষই তো ভগবান, মানুষের মাঝে আছে সেই ভগবান। ভালোবাসো মানুষের দাওরে সম্মান। তা মানুষের মধ্যে ভগবান, এই ভগবান অন্য কোথায়? তোমার মায়ের মধ্যে সরস্বতী। অর্থাৎ তোমার মাকে পূজা করলেই ওই মাটির প্রতিমা পূজা করার কোনো প্রয়োজন নেই। তাই এখানে সেইভাবে পূজাটা হয়। আচ্ছা। আর বাৎসরিক পুজোটা কবে হয় সেটা? বাৎসরিক পূজা এটা আমাদের প্রতি মাসের শেষ বুধবারে তো শান্তি সভা হয়, এবং ফাল্গুন মাস আর একটা হচ্ছে ভাদ্র মাস, এই দুটো বাধ্যতামূলক থাকে, সমস্ত ভক্তরা আসে। আর বৈশাখ মাসের শেষ বুধবারে 3 দিন ব্যাপী এখানে বিশাল আকারে অনুষ্ঠান হয়। মঙ্গলবার অধিবাস হয়, বুধবারে মহোৎসব হয়। এখানে হাজার হাজার লোক তখন আসে। আচ্ছা। ওই যে ওইখানে আমাদের ড্যাশ করা আছে, ওখানে মঞ্চ হয়। হ্যাঁ। আচ্ছা। আর ওই দিন দেখবেন কত মানুষ সকাল থেকে লাইন দিয়েছে আমাদের গুরুদেবের সঙ্গে তাদের মনের কথা, প্রাণের কথা, তাদের যে আশা আকাঙ্ক্ষা, বেদনা, রোগ ভোগ, তার থেকে মুক্তি পাওয়ার জন্য তারা সেই দিন ওনার কাছে নিবেদন করে। এবং উনি ধৈর্য সহকারে সকাল থেকে সন্ধ্যা অবধি সবার কথা শুনে শুনে সবারই মুক্তির বিধান দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনাদেরকে নমস্কার জানাই। তো বন্ধুরা, শুনলেন এই আশ্রমে প্রতি মাসের শেষ বুধবারে আপনারা আসলে এখানে বিনামূল্যে প্রসাদ পাবেন, এবং নিজেদের কোনো অসুখের কথা আপনারা যদি এই আশ্রমের যিনি গোসাই বা যিনি মহারাজ আছেন ওনাকে যদি জানান, উনি সেই অসুখের থেকে মুক্তি পাওয়ার বিধান আপনাদের বলে দেবেন। আশ্রমের মূল মন্দিরের পাশেই দেখুন এই বাঁশ ঝাড়টা রয়েছে, আর এই বাঁশগুলোকে বলা হয় ঘট বাঁশ। এই বাঁশগুলো ছোট ছোট ঘটের মতন আকৃতি। আর এই দিকে দেখুন আরও একটা গাছ রয়েছে, কি সুন্দর দেখুন ফুলগুলো হয়েছে। এই গাছগুলো দেখতে অনেকটা কলা গাছের মতন,
আর এই গাছের ফুলগুলো দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে। তো বন্ধুরা, নেউলিয়ার এই আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।